আশা করি সবাই ভালো আছো। তো 2021 সালের অনলাইন ক্লাসে তোমাদেরকে আমি স্বাগতম জানাচ্ছি। তো তোমরা ক্লাস 5 থেকে 6-এ প্রমোটেড হয়েছো, তোমরা এখন ক্লাস 6-এর স্টুডেন্ট। তো ক্লাস 6-এর ইংলিশ সেকেন্ড পেপার ক্লাস আমি করাবো তোমাদের সাথে। তো তোমরা ভালো করে খেয়াল করবে ইংলিশ গ্রামারগুলো কীভাবে করানো হয়, কেমন? তো যাই হোক, তো আজকে আমরা ইংলিশ সেকেন্ড পেপারে টেন্স নিয়ে আলোচনা করি। দেখো, টেন্স এটা খুব ইম্পর্টেন্ট একটি বিষয় ইংরেজি গ্রামারের। টেন্স মানে এটা বাংলা, দেখো টেন্স মানে হচ্ছে কাল বা সময়, ঠিক আছে? টেন্স এই ওয়ার্ডটার সঙ্গে বা চ্যাপ্টারের সঙ্গে তোমরা সবাই কম বেশি পরিচিত আছো। তুমি এটা ডিটেলস জানতে হবে, কেমন? একটু বিস্তারিত জানতে হবে। আচ্ছা, এবার দেখো, টেন্স মূলত কাল। টেন্স কাকে বলে? মূলত ক্রিয়া সম্পাদন করার সময় বা ডিউরেশনকে টেন্স বলে, কেমন? পিরিয়ড মানে কোন সময় কাজটা হলো, এটা কি এখন হলো, না অতীতে হলো, না ভবিষ্যতে হলো, কেমন? আমরা তিনটা সময় কাজ করে থাকি, একটি বর্তমানে, আরেকটি অতীতে, আরেকটি ভবিষ্যতে করা হবে। তাহলে মূলত আমাদের লাইফ টার্মটা সার্কেলিং করে এই তিনটা সময়ের উপরে নির্ভর করে, একটা অতীতে, বর্তমানে এবং ভবিষ্যতে। তো মূলত ওই কারণে টেন্সকে আমরা তিন ভাগে ভাগ করি, কেমন? তাহলে টেন্স বলতে কি বোঝা গেল? টেন্স মানে হচ্ছে যে কর্তার কাজ বা ক্রিয়া সম্পাদন করার সময়, কেমন? এটা কি অতীতে হলো, না বর্তমানে ভবিষ্যতে হবে, এই সময় নির্ধারণটাই হচ্ছে আসলে টেন্স, কেমন? এবার দেখো, টেন্সকে তিন ভাগে ভাগ করে করেছি। দেখো, নাম্বার 1 প্রেজেন্ট টেন্স, নাম্বার 2 পাস্ট টেন্স, কেমন? আর ফিউচার টেন্স। তাহলে প্রেজেন্ট অর্থ হচ্ছে বর্তমান কাল, পাস্ট হচ্ছে অতীতকাল, আর ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকাল। একটু আমি যেটা বলেছি, আমরা তিনটা কালে আমাদের কাজগুলো করে থাকি। আচ্ছা, এখন এই তিনটা কালে প্রেজেন্ট, পাস্ট, ফিউচারের তিনটা কালের প্রতিটি, এই যে মনে করো এই প্রেজেন্টের 4টি ভাগ আছে, শ্রেণীবিভাগ। পাস্টের 4টি ভাগ আছে, শ্রেণীবিভাগ বা ক্লাসিফিকেশন। এই ফিউচারেরও 4টি করে আছে। তাহলে 3, 4-এ 12টি। তো টোটাল আমাদেরকে 12টি টেন্স করতে হবে, তাহলে টেন্স চ্যাপ্টার পুরোটি শেষ হবে। হ্যাঁ, তো টেন্স এমন একটি বিষয়, আসলে প্রত্যেকটি ইংরেজি লাইন লিখতে বা বলতে আমাদের এই টেন্সটি ইউজ করতে হয়। তাই জন্য টেন্স এত ভালো করে বুঝতে হবে যে ইংরেজি লাইন লিখতে গেলে যেন টেন্সে প্রবলেম না হয়। যদি তোমার টেন্সে প্রবলেম হয়, তাহলে তোমার ওই বাক্যটি ভুল হবে এবং এটি ইংরেজিতে এটাকে গ্রহণযোগ্য হবে না, কেমন? তো ইংলিশের টেন্সটা ভালো করে বুঝতে হবে, তাহলে তুমি অ্যাপ্রোপ্রিয়েটলি ইংলিশ লিখতে বা বলতে পারবে। আচ্ছা, তাহলে দেখো, প্রথমে যেটা বলছি প্রেজেন্ট টেন্স। এই প্রেজেন্ট টেন্সের 4টি ভাগ আমরা আজকে আলোচনা করি। দেখো, প্রেজেন্ট টেন্স 4 প্রকার। আচ্ছা, নাম্বার 1 দেখো, প্রেজেন্ট ইনডেফিনিট। আচ্ছা, প্রেজেন্ট ইনডেফিনিট, এখানে উচ্চারণের সঙ্গে বানানগুলো খেয়াল রাখতে হবে। INDEFINIT, ইনডেফিনিট, কেমন? আচ্ছা, তাহলে নাম্বার 1 কি বলেছি আমি? প্রেজেন্ট টেন্সের 4টি ভাগের মধ্যে নাম্বার 1টি পড়েছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, ঠিক আছে? এটার একটা বাংলা হতে পারে, দেখো, সাধারণ বর্তমান, কেমন? সাধারণ বর্তমান, দেখো, সাধারণ বর্তমান। আচ্ছা, তাহলে প্রেজেন্ট টেন্সের প্রথমটি হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটা আসলে কি? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হচ্ছে আমরা কখন ইউজ করি? আমরা তখনই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা সাধারণ বর্তমান ইউজ করি যখন আমরা বর্তমানে কোনো সাধারণভাবে কোনো কাজ করি। যেমন আমি পড়ি, সে যায়, সে আসে, কেমন? সে ঘুমায়, কেমন? তো এটার সঙ্গে ইংরেজি স্ট্রাকচারটা খেয়াল রাখতে হবে, কেমন? একটা এক্সাম্পল দিয়ে দেখো, যদি বলি আই ইট রাইস। আচ্ছা, খেয়াল করো, আর হি ইউজ করলে হবে হি ইটস রাইস, ইট ইটস। তাহলে কি দিলাম? দেখো, এই যে সাবজেক্ট প্রথমটা বলে যদি আই এর সঙ্গে কি দিলাম? ভার্বের বেস ফর্ম দিলাম ইট, আর বাকিটা হলো অবজেক্ট রাইস, আর এখানে সাবজেক্ট হলো হি, ভার্বের সঙ্গে এস বাই এস দিয়েছি কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস বাই এস হয়, আর শেষ হলো অবজেক্ট রাইস। তাহলে হি ইটস রাইস, আই ইট রাইস। তাহলে এখানে সাবজেক্ট যাই দিই তার সঙ্গে ভার্বের বেস ফর্মটা থাকবে, সেটাই হলো এই টেন্সের মেইন রুলস, কেমন? তাহলে বেস ফর্মটা কি হলো? ইট, আর হি এর সঙ্গে হলো ইটস।
আর এখানে খেয়াল করতে হবে যে এই জায়গায় এস দিলে আমি আর এই জায়গায় এস দিয়েছি, ডিফারেন্সটা একটু খেয়াল করুন। ডিফারেন্সটা হলো যে যদি যদি ভার্বের শেষে যদি ডাবল এস সি এস ও এক্স কেমন এস এস থাকে তখন ইএস হবে, কেমন খেয়াল করো। আর আর বাকি সব ক্ষেত্রে কি হবে, যেমন হি গোস টু স্কুল, খেয়াল করো। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে ভার্বের শেষে এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে থার্ড পারসন সিঙ্গুলার হলে সাবজেক্ট তখন কি হবে, এই যে মনে করি হি একটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তোমরা জানো পারসন তিন প্রকার, ফার্স্ট সেকেন্ড থার্ড। তো হি হচ্ছে থার্ড পারসন আর একজন ব্যক্তি, তাহলে এই জন্য এর সাথে যদি ওই শব্দগুলো যুক্ত অক্ষরগুলো যুক্ত শব্দ ভাগ থাকে তখন এখানে ইউজ হবে, আর বাকি সব ক্ষেত্রে এস হবে। যেমন করে হি ইটস, এখানে টি আছে, টি কিন্তু এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে পড়ে না, ওই কারণে আমি এস দিয়েছি। খেয়াল রাখতে হবে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এই অক্ষরগুলো থাকলে তার সঙ্গে ইএস যুক্ত হবে, তার সাথে ভার্বের সাথে, যেমন গো। ঠিক আছে, আরেকটা एग्जांपल দেখো, হি হলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেমন হি ক্যাচেস ফিশ। ঠিক আছে, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওই লিখেছি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কেমন ক্যাচের সঙ্গে ইএস হবে, কেমন। আর যদি বলিস হি প্লেস ফুটবল, কেমন, তাহলে হি প্লেস ফুটবল। দেখো এখানে ওয়াই আছে, ওই জন্য শুধু এখানে এস যুক্ত হয়েছে, নট ইএস। তাহলে এই পাঁচটা থাকলে সেখানে ইএস, আর না থাকলে অন্য অক্ষর থাকলে সেটা হবে শুধু এস। তাহলে এটা কার জন্য, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হলে এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, কেমন। আর এখানে যদি ফার্স্ট পারসন বসে তাহলে এস বাই এস এর কোনো ব্যাপার নেই। ওকে, ঠিক আছে। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট কি বোঝা গেল, যে সেখানে হবে সাবজেক্ট, ভার্ব, বেস ফর্ম এবং অবজেক্ট, কেমন। আর যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় হি সি একজন ব্যক্তি বা বস্তু, তখন সেখানে এস বাই যুক্ত হবে। আর যুক্ত হওয়ার নিয়ম হলে পাঁচটা অক্ষর থাকলে ইয়েস, আর না থাকলে এস, কেমন। আচ্ছা, এবার আমরা এই টেন্সের স্ট্রাকচার দেখাই। দেখো স্ট্রাকচার দেখালে আপনি ক্লিয়ার হবে। স্ট্রাকচার বা গঠন দেখো, স্ট্রাকচার বা গঠন, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আর এখানে ভার্ব বলতে ভার্বের বেস ফর্ম, এখানে নো আইএনজি, নো পাস্ট ফর্ম, নো হ্যাভ হ্যাজ, শুধুমাত্র ভার্ব বেস ফর্ম দিবে। যেটা আমি একটু আগে দিয়েছিলাম, হি প্লেস ফুটবল, হি ক্যাচেস, বেস ফর্ম দিয়েছি, কেমন। আচ্ছা, তাহলে এই স্ট্রাকচারটা গঠন মনে রাখতে হবে। স্ট্রাকচার দিলাম, স্ট্রাকচার স্ট্রিপ সংক্ষেপে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এখানে আর কোনো কিছু প্রয়োজন নেই, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। ঠিক আছে, আর ভার্বটা হবে বেস ফর্ম, আমি লিখে দিতে পারি ভার্ব এ বেস ফর্ম, কেমন, অ্যাকোয়ারেন্ট। ওকে, বেস ফর্ম মানে যেটা প্রেজেন্ট ফর্ম, কেমন। ওকে, এবার চলে আসে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। নাম্বার 2 আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলাটা হচ্ছে চলমান বর্তমান, কেমন, চলমান বর্তমান। আচ্ছা, এখন ভালো করে খেয়াল করতে হবে যে এই টেন্সটা আসলে কি। নাম্বার 2 প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে যে চলমান বর্তমান, বাংলা দিলাম। এটা মিনিংটা হচ্ছে যে কর্তার যে কাজটি, বাক্যের যে কাজটি বা কর্তা যে কাজটি করছে ওই কাজটি চলমান আছে, এট প্রেজেন্ট, বর্তমানে এটা চলছে। যদি বলি সে এখন খেলিতেছে, ফ্যানটি এখন ঘুরিতেছে, কেমন, তাহলে এট প্রেজেন্ট কাজটা রানিং চলছে, তখন আমরা এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি। একটা एग्जांपल দিলে বুঝতে পারবে। She is playing
ক্রিকেট। ওকে, দেখো এখানে স্ট্রাকচার আগের ইনডিফিনিটের সঙ্গে পার্থক্য আছে। পার্থক্যটা কি দেখো, এখানে অক্সিলিয়ারি দিলাম আমরা এম ইজ আর দিতে হবে সাবজেক্টের সাথে, তারপরে ভার্বের সঙ্গে ভার্বের যে বেস ফর্ম তার সঙ্গে আইএনজি দিতে হবে, আর বাকিটা অবজেক্ট। আগে আমি স্ট্রাকচার দিয়ে দিই তাহলে ইজি লাগবে। সাবজেক্ট যোগ এম ইজ আর, এম ইজ আর অক্সিলিয়ারি, এগুলো অক্সিলিয়ারি হিসাবে করবে। অক্সিলিয়ারি মানে হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব মানে সাহায্যকারী ক্রিয়া। তাহলে এম ইজ আর থেকে যে কোনো একটা যেটা সাবজেক্টের সাথে মিলে, যেমন আই এর সঙ্গে কিন্তু এম, ইউর সঙ্গে আর, হি এর সঙ্গে ইজ, কোনো সাবজেক্ট ওয়াইজ মিলায়ে যেটি হয় সেটি দিবে। তারপরে পরবর্তী দেখা ভার্বের সঙ্গে আইএনজি যোগ মূল ভার্বে বা প্রিন্সিপাল ভার্বের সঙ্গে আইএনজি, মূল ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট। কেমন, এই ক্রিকেট অবজেক্ট, সাবজেক্ট অবজেক্ট এই ভাগ। তাহলে বুঝা গেল তো না, সাবজেক্ট প্লাস এমইজার থেকে যেটি মিলবে সেটি, তারপরে অক্সিলিয়ারি এসে বসবে, মূল ভার্বের সঙ্গে প্লে দিলাম আইএনজি দিলাম, বাকি অংশ বা এক্সটেনশন বা অবজেক্টে দিলাম ক্রিকেট। তাহলে এই টেন্সের বৈশিষ্ট্য বুঝে গেল যে এখানে ভার্বের সঙ্গে কোনো এস বা ইয়েস হবে না আগের মতো। এখানে মেইন বৈশিষ্ট্য হচ্ছে যে অক্সিলিয়ারি থাকবে এম ইজ আর এনিওয়ান, যে কোনো একটা যদি সাবজেক্টের সাথে মিলে। এবার আই যদি ইউজ করি তখন আমি এম ইউজ করব, ইউজ করলে আর ইউজ করব এরকম। কেমন, তো হি ইউজ করলে ইজ বা করিম রহিম হলে ইজ, দে ইউজ করলে আর, এটা সাবজেক্ট ওয়াইজ মিলাইয়ে মেইন ভার্বের সঙ্গে আইন দিতে হবে। বাকি অংশ লাইনটির বাকিটা যতটুকু থাকে ততটুকু শেষে বসবে। কেমন, মানে যতটুকু স্ট্রাকচার মনে রাখতে হবে, অক্সিলিয়ারির সঙ্গে ভার্বের আইএনজি, সেটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর অক্সিলিয়ারি কি কি, এম ইজ আর অক্সিলিয়ারি। কেমন, প্রেজেন্টে হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস যেহেতু প্রেজেন্ট অক্সিলিয়ারি হবে। এরপরে ভার্বের আইএনজি, এতটুকু মনে রাখতে পারলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কি মনে থাকবে। আর এরকম অনেক লাইন তোমরা তৈরি করতে পারো, কেমন, যদি এই স্ট্রাকচার মনে রাখা যায়। ওকে, এরপর আমরা 3 নম্বর টেন্সটা দেখি। প্রেজেন্ট, আমরা আজকে প্রেজেন্টের সাথে আলোচনা করি। 3 নম্বরটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা দেখো, তিন নম্বর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট, পারফেক্ট মানে হচ্ছে যে কাজটি ঘটেছে, কর্তার ওই বাক্যের ওই কাজটি ঘটেছে, কিন্তু এটার রেজাল্ট বা ফলাফল কিন্তু এখনো বর্তমান আছে, বা এখনো এটা এক্সিস্টিং, বা এখনো এটা বহমান আছে। ঠিক আছে, এটাকে বলি আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, এবার দেখো বর্তমান, বর্তমান, এটার বাংলাটা আমরা দিতে পারি। কেমন, আচ্ছা, এরপরে দেখো একটা एग्जांपल দিয়ে দিই। she has written a letter। দেখো ভালো করে খেয়াল করতে হবে, এখানে আমি কোন এই টেন্সে কোন অক্সিলিয়ারি ইউজ করেছি একটু ভালো করে খেয়াল করো। যেমন আমরা হ্যাভ হ্যাজ, এই স্ট্রাকচারটা ভালো করে খেয়াল করতে হবে যে এখানে সাবজেক্ট, কেমন, এগুলো এই লেটার অবজেক্ট দিলাম, অক্সিলিয়ারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব। তাহলে খেয়াল করতে হবে যে এই লাইনে he has written a letter, তাহলে এটা স্ট্রাকচারটা দেখো তুমি। আমি স্ট্রাকচারটা আগে দিয়ে একটা ক্লিয়ার হবে, সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ যোগ এই যে দিলাম অক্সিলিয়ারি, এরপর প্রিন্সিপাল ভার্বের সঙ্গে বা মূল ভার্ব, বাংলায় লিখি মূল ভার্ব এর past participle। যেমন রাইট, রোড, রিটেন, গো এন্ড গন, রুডি, ডান। ওই 3 নাম্বার সিরিয়াল যেটা আছে past participle ইউজ করতে হবে। এরপরে এক্সটেনশন বা বাকি অংশ অবজেক্ট যাই বলি ওই বাকি অংশ আমাকে যোগ করতে হবে। কেমন, তাহলে আবার দেখো एग्जांपल স্ট্রাকচারের সঙ্গে মিলাইয়ে এই সাবজেক্ট সি দিলাম, তারপরে অক্সিলিয়ারি দিলাম যে কোনো একটি, কারণ সি এর সঙ্গে সেখানে হ্যাজ বসবে, সি এর সঙ্গে হ্যাভ বসবে না, হ্যাজ দিলাম। তারপরে মূল ভার্বের পিপি, রাইট, রোড, রিটেন দিলাম, আর বাকি অংশ এই লেটার দিলাম। কেমন, আমি যেখানে আই ইউজ করতাম আই, তাহলে এখানে হ্যাভ দিয়ে অক্সিলিয়ারি দিতে হতো, তাহলে আই হ্যাভ রিটেন এ লেটার। তাহলে মেইন স্ট্রাকচারটা কি বুঝা গেল, স্ট্রাকচার বা সাবজেক্টের সাথে এই সাবজেক্টের সঙ্গে হ্যাভ বা হ্যাজ থেকে যে কোনো একটা অক্সিলিয়ারি দিতে হবে, তারপর পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল দিতে হবে। রাইট লেখাটা ইউজ করে আমি রিটেন দিয়েছি, অন্য শব্দ ইউজ করলে তারও পাস্ট পার্টিসিপল যেটা সেটা দিতে হবে, আর বাকি অংশ। তো আরেকটা एग्जांपल দিয়ে একটু ক্লিয়ার হবে, যদি বলি আমরা সেকেন্ড পারসন ইউজ করি, ইউ হ্যাভ
ইউ হ্যাভ ড্রাঙ্ক ওয়াটার। দেখো এবার আমি এটার সঙ্গে এই এক্সাম্পলের সঙ্গে স্ট্রাকচার মিলাই। ইউ হচ্ছে আমার সাবজেক্ট, তাহলে হ্যাভ দিলাম, এর সঙ্গে হ্যাভ বসবে, কারণ এর সঙ্গে তো হ্যাজ বসবে না, ওই জন্য ইউ হ্যাভ। আর মূল ভার্বের পিপি ড্রাঙ্ক, আর বাকি অংশ অবজেক্ট ওয়াটার। তাহলে এই স্ট্রাকচার ফলো করলে তোমরা এরকম আরো অনেক অসংখ্য লাইন তৈরি করতে পারবে। আর লাইনটা কোন টেন্স হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, ঠিক আছে? তাহলে অক্সিলিয়ারি মনে রাখতে হবে হ্যাভেস এনিওয়ান, যেটা সাবজেক্টের সাথে মিলবে, এরপরে মূল ভার্বের পিপি হবে, রাইট টু ট্রিটেড অথবা ড্রিঙ্ক ড্রাঙ্ক ড্রাঙ্ক, ওকে? আর বাকি অংশ যত লাইন বড় হয় অ্যাড করে দিলে হবে। তো তোমরা 3 নম্বর টেন্সটা বুঝতে পারলে। আচ্ছা এবার আমরা চতুর্থ টেন্সটা করব, তাহলে আমাদের প্রেজেন্ট টেন্স শেষ হবে আজকে। আচ্ছা চতুর্থটা একটু দেখো। চতুর্থ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখি নাম্বার 4 পারফেক্ট কন্টিনিউয়াস। এটা বাংলা দেওয়া যায়, দেখো পুরা ঘটিত বর্তমান। আচ্ছা এবার দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে প্রেজেন্ট টেন্সের চতুর্থটি, কেমন? এখন কথা হলো যে এই টেন্সটা আমরা কখন ইউজ করব। তাহলে টেন্সের নামটা কি? টেন্সের নাম হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে? তাহলে এখন কথা হলো যে আমরা ইংরেজি লাইন লিখতে গেলে বা বলতে গেলে এই টেন্সটা আমরা কখন ইউজ করব। তোমরা নিশ্চয়ই খেয়াল রাখবে যে আমরা অনেক সময় ক্রিয়ার যে কাজগুলো দেখি যে আগে শুরু হয়েছে বাট শেষ হয়নি, কেমন? যদি বলি 2 ঘন্টা আগে বৃষ্টি শুরু হয়েছে বাট এখনো বৃষ্টি শেষ হয়নি, বৃষ্টি এখনো চলছে, তখন আমরা এই চতুর্থ টেন্সটিতে বাক্যটি লিখতে হবে, কেমন? যদি বলি করিম 3 দিন ধরে অসুস্থ জ্বরে, তাহলে করিমের জ্বর কিন্তু 3 দিন আগে শুরু হয়েছে, কিন্তু করিম এখনো ভালো হয়নি। তার মানে অতীতকালে কাজ শুরু হবে বাট বর্তমানেও চলবে যে কাজগুলো, সেগুলো সে ভার্বের ফাংশনগুলো তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ করব। এবার একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে ক্লিয়ার হবে। দেখো যদি বলি ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স, কেমন? তাহলে দেখো হ্যাজ বিন রেইনিং। আচ্ছা আরেকটা দিয়ে আমি আই দিয়ে সাবজেক্টটা ইজি হবে। আই হ্যাভ বিন রিডিং ফর 1 আওয়ার। এখানে 2 দাও আমি এস দিয়েছি, এখানে 1 সিঙ্গুলার তাই আওয়ার হবে, আওয়ার্স হবে না, কেমন? তাহলে কি এবার एग्जांपल দেখো আই হ্যাভ বিন রিডিং, ইট হ্যাজ বিন রেইনিং। তাহলে কি হলো? আই এর সঙ্গে হ্যাভ বিন আর ইট বা ইট তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তখন হবে হ্যাজ বিন, কেমন? তখন মূল ভার্ব বা এনজি তাহলে স্ট্রাকচার একটা দিতে হবে, স্ট্রাকচার দিলে আরেকটু ক্লিয়ার হবে। সাবজেক্ট যোগ হ্যাভ বিন অবলিক হ্যাজ বিন, কেমন? এরপরে যোগ মূল ভার্বের সঙ্গে আইএনজি, যোগ অবজেক্ট। আচ্ছা এবার আমরা একটু স্ট্রাকচারের সঙ্গে এক্সাম্পল মিলাই। দেখো সাবজেক্ট আই দিলাম, এটার সঙ্গে মিলাই আই, তাহলে হ্যাভ বিন বা হ্যাজ বিন, এর সঙ্গে কিন্তু হ্যাজ নয়, হ্যাভে বসে, তাহলে হ্যাভ বিন দিলাম, হ্যাভ বিন দিলাম। তারপরে মূল ভার্বের সঙ্গে আইএনজি, রিড রিডিং, আর বাকি অংশ তোমার ওয়ার্ড হবে। তাহলে এটা সহজে বোঝা যাচ্ছে যে স্ট্রাকচারের সঙ্গে মিলে গেল। আর এটা বাংলাটা কি দেখো, আই হ্যাভ বিন রিডিং ফর 1 আওয়ার, বাংলা কি? বাংলা হচ্ছে আমি 1 ঘন্টা ধরে পড়ছি। তার মানে আমার পড়াটা শুরু হয়েছে এই সাবজেক্টের, এই সাবজেক্ট আই এর ভার্বের কাজটা শুরু হয়েছে আগে, কিন্তু 1 ঘন্টা ধরে চলছে। যেহেতু চলছে এখনো, তাই আমরা চতুর্থ টেন্স, এই চতুর্থ টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ করলাম। আর এখানে বৃষ্টিটা পড়ছে 2 ঘন্টা ধরে, 2 আওয়ার্স, 2 ঘন্টা আগে স্টার্ট হয়েছে কিন্তু এখনো স্টপ হয়নি। যে কাজগুলো স্টপ হবে না বাট আগে শুরু হবে, তখনই আমরা এই চতুর্থ টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বাক্যটি লিখব। এরপর অনেক উদাহরণ হতে পারে, অনেক উদাহরণ। যদি বলি মেয়েটি 4 ঘন্টা ধরে ঘুমাচ্ছে, তাহলে 4 ঘন্টা ধরে ঘুমাচ্ছে, তাহলে ভার্বের কাজটা কি? 4 ঘন্টা আগে তো ঘুম স্টার্ট হলো বাট এখনো সে ঘুমাচ্ছে। তাহলে যে কাজটা আগে শুরু হবে, যে কোনো কাজ, যে কোনো ভার্বের আগে শুরু বাট নন স্টপ এখনো চলবে, সেটি আমরা লিখবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। তো এরকম যদি এটা স্ট্রাকচার বোঝা যায়, তোমরা আরো অনেক উদাহরণ তৈরি করতে পারবে, ইংরেজি লাইন লিখতে পারবে, কেমন? তাহলে আমরা আজকে প্রেজেন্ট টেন্সের 4টা
উদাহরণ এবং স্ট্রাকচার দিলাম, বুঝিয়ে দিলাম, ভালো করে এগুলো স্টাডি করো। এর পরবর্তীতে আমরা পাস্ট টেন্সগুলো নিয়ে আলোচনা করব, এরপরে ফিউচার টেন্স আছে, তাহলে টেন্স শেষ হবে। কেমন? আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকিও, সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।